বন্ধুরা, কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর আজকের প্রশ্নটি, যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নগুলি বিগত দিনে কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তাই আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা চলছে এবং আপকামিং তোমাদের পিএসসি ফুড এসআই পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, যেন তোমরা এই প্রশ্নগুলি থেকে কোনো প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে, তবে অবশ্যই যেন তোমরা একটি নাম্বার তোমাদের নিজের করে নিতে পারো। এবং ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্নে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্ট বাজেট পেশ করতে হয়? তাহলে ভারতীয় সংবিধানের কিন্তু 112 নম্বর ধারা অনুসারে কিন্তু পার্লামেন্টে বাজেট পেশ করে থাকে অর্থমন্ত্রী। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তোমরা সকলেই হয়তো জানো যে ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে। তোমরা যারা যারা ভিটামিন সম্বন্ধে বিস্তারিত ক্লাস চাও, তারা আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে যে ভিটামিন সম্বন্ধে কিন্তু আমাদের বিস্তারিত একটি ক্লাস দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন। আজকের ক্লাসে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তাহলে এই তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি কিন্তু হয়ে যাবে কর্ণাটকে অবস্থিত। আর যদি বলা হয় এই কর্ণাটক রাজ্যের রাজধানী কী হবে, তবে কিন্তু তা হয়ে যাবে বেঙ্গালুরু। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? তাহলে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কিন্তু হয়ে যাবে 6 বছর। এবং রাজ্যসভার সদস্য হতে গেলে কিন্তু 30 বছর বয়স হওয়া প্রয়োজন। এবং প্রতি বছর কিন্তু 1/3 সদস্য এই রাজ্যসভা থেকে পদত্যাগ করে থাকে। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ইউআরএল এর পুরো নাম কি? তাহলে ইউআরএল এর পুরো নাম কিন্তু হয়ে যাবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তাহলে ইউআরএল এর পুরো নাম কিন্তু হয়ে যাবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমরা তোমাদের সুবিধার্থে কিন্তুই প্রশ্নগুলিকে আমরা ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি, কারণ এমসিকিউ প্রশ্ন যদি আমরা নিয়ে আসি, তাহলে তোমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। এবং আমরা চাই তোমরা খুব কম সময়ে যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে পারো, তার জন্যই কিন্তু আমরা অনলাইনার হিসাবে এই প্রশ্নগুলির উত্তর নিয়ে এসেছি। এবং এমসিকিউ যদি আমরা দেই, তাহলে তোমাদের অনেক সময়ের প্রয়োজন হবে। তো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? তাহলে পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কিন্তু হয়ে যাবে হিমালয়। আর এই হিমালয়ের কিন্তু মাউন্ট এভারেস্ট, যা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 8,848 মিটার। তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? তাহলে ভারতের দীর্ঘতম বাঁধ কিন্তু হয়ে যাবে হীরাকুদ বাঁধ, যা উড়িষ্যা রাজ্যের মহানদী নদীর উপর নির্মিত হয়েছে। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের দীর্ঘতম খাল কোনটি? তাহলে ভারতের দীর্ঘতম খাল কিন্তু হয়ে যাবে ইন্দিরা গান্ধী ক্যানেল, যা ভারতের দীর্ঘতম খাল। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? তাহলে এই বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল কিন্তু 1856 সালে। এবং এই 1856 সালে যখন বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল, তখন কিন্তু ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ডালহৌসি। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? তাহলে স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কিন্তু ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম কি? তাহলে পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম কিন্তু ছিল টেকচাঁদ ঠাকুর। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? তাহলে আমাদের দেহের সবচেয়ে বড় স্নায়ু কিন্তু হয়ে যাবে ভ্যাগাস স্নায়ু। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? তাহলে গদর পার্টি কিন্তু প্রতিষ্ঠা করেছিল লালা হরদয়াল। আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে 1913 সালে কিন্তু এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল লালা হরদয়াল।
নম্বর প্রশ্ন 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে সরকারি উপাধি গ্রহণ করেন। এই সরকারি উপাধি কিন্তু গ্রহণ করেছিল চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তই কিন্তু সরকারি উপাধি গ্রহণ করেছিল। 15 নম্বর প্রশ্ন 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। তাহলে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তর হয়েছিল কিন্তু 1911 সালে। 16 নম্বর প্রশ্ন 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কিন্তু ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। আর যদি বলা হয় এই ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে কোথায় হয়েছিল, তাহলে কিন্তু হয়ে যাবে 1885 সালে মুম্বাইয়ে এই ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কিন্তু হয়েছিল। 17 নম্বর প্রশ্ন 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল। তাহলে গান্ধীজি যে ভারতে গণ আন্দোলন করেছিল তার প্রথম অভিজ্ঞতা কিন্তু হয়েছিল চম্পারণে। আরেকটি প্রশ্ন তোমাদের বহুবার পরীক্ষায় এসেছে যে চম্পারণ জায়গাটি ভারতের কোথায়। তাহলে এই চম্পারণ জায়গাটি কিন্তু হয়ে যাবে ভারতের বিহার রাজ্যে। 18 নম্বর প্রশ্ন 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্যাস্ট্রিন কোথায় খরিত হয়। তাহলে এই গ্যাস্ট্রিন কিন্তু খরিত হয় মানুষের পাকস্থলীতে। 19 নম্বর প্রশ্ন 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে কফিতে কোন উপক্ষার থাকে। তাহলে কফিতে কিন্তু ক্যাফেইন নামে উপক্ষারটি পাওয়া যায়। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে। তাহলে সবুজ গ্রহ কিন্তু বলা হয় ইউরেনাস যে গ্রহটি আছে তাকে কিন্তু সবুজ গ্রহ বলা হয়। আর নীল গ্রহ যদি বলা হয় তাহলে হয়ে যাবে পৃথিবী। হলুদ গ্রহ বললে সেটা হয়ে যাবে কিন্তু শুক্র। এভাবে আমাদের সৌরজগতে কিন্তু মোট 8টি গ্রহ আছে এবং 5টি বামন গ্রহ আছে। 21 নম্বর প্রশ্ন 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাবানের রাসায়নিক নাম কি। তাহলে সাবানের রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে সোডিয়াম স্টিয়ারেট। তাহলে সাবানের রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে সোডিয়াম স্টিয়ারেট। 22 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত। তাহলে মনোজিৎ সিং কিন্তু হয়ে যাবে জুডো খেলার সাথে যুক্ত। 23 নম্বর প্রশ্ন 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়। তাহলে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পেয়েছিল কিন্তু 1928 সালে, যা স্বাধীনতার আরও অনেক আগে। 24 নম্বর প্রশ্ন 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত। তাহলে পাঁচমারি অভয়ারণ্য কিন্তু হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই মধ্যপ্রদেশকেই কিন্তু ভারতের আত্মা বলা হয়। আর এই মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী হয়ে যাবে কিন্তু ভোপাল। এই ভোপালেই কিন্তু 1984 সালের 3 ডিসেম্বর ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, যার ফলে কিন্তু বহু মানুষ প্রাণ হারিয়েছিল। এবং এই ভোপাল গ্যাস দুর্ঘটনার যে প্রধান গ্যাসটি নির্গত হয়েছিল তা কিন্তু হয়ে যাবে মিগ গ্যাস MIC। আর এই মিগ গ্যাসের পুরো নাম কিন্তু হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট। 25 নম্বর প্রশ্ন 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়। তাহলে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয় এবং এই ভিটামিন সির রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। আর এই যত টক জাতীয় ফল আছে সমস্ত টক জাতীয় ফলে কিন্তু এই ভিটামিন সি পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের 26 নম্বর প্রশ্ন 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি। তাহলে সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কিন্তু হয়ে যাবে ঢোল গোবিন্দ। এই ঢোল গোবিন্দই কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। 27 নম্বর প্রশ্ন 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে। তাহলে গ্রানা ও স্ট্রোমা এই পদার্থ দুটি কিন্তু ক্লোরোপ্লাস্টে থাকে। 28 নম্বর প্রশ্ন 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে শকাব্দ প্রবর্তন করেন। তাহলে শকাব্দ কিন্তু প্রবর্তন করেছিল কনিষ্ক। এবং এই শকাব্দ কবে প্রবর্তন করেছিল কনিষ্ক তোমাদের যদি জানা থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 29 নম্বর প্রশ্ন 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোনটি। তাহলে একটু আগে আমরা আলোচনা করেছি যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কিন্তু হয়ে যাবে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার। এবং এই মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালে অবস্থিত এবং নেপালের স্থানীয় ভাষায় এই মাউন্ট এভারেস্টকে কিন্তু বলা হয় সাগর মাথা। 30 নম্বর প্রশ্ন 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে পিভিসির পুরো নাম কি। তাহলে পিভিসির পুরো নাম কিন্তু হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড।
নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? তাহলে সংবিধানের কিন্তু 356 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। আর আমাদের সংবিধানে কিন্তু মোট 3 ধরনের জরুরি অবস্থার কথা আছে, যা 352, 356 এবং 360 নং ধারায় সংরক্ষিত করে রাখা আছে। 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে, স্ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে এই স্ম্যাশ কথাটি কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ব্যাটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে ব্যাটন কাপ কিন্তু হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত। 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে, রেশনিং প্রথা কে প্রবর্তন করে? তাহলে রেশনিং প্রথা কিন্তু প্রবর্তন করেছিল আলাউদ্দিন খিলজি। 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত? তাহলে বঙ্গবন্ধু স্টেডিয়াম কিন্তু ঢাকাতে অবস্থিত এবং শেখ মুজিবুর রহমান কিন্তু বঙ্গবন্ধু নামে পরিচিত। 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তাহলে নিখিল ঘোষ কিন্তু হয়ে যাবে তবলা নামক বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। এবং বাদ্যযন্ত্র সম্বন্ধিত তোমরা যদি বিস্তারিত ক্লাস চাও, তবে আমাদের কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসটি তোমরা দেখে নেবে। বাদ্যযন্ত্র সম্বন্ধিত বিস্তারিত ক্লাস আমাদের এই চ্যানেলে কিন্তু আগেই দেওয়া হয়েছে। 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভরত ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে ভরত ছেত্রী কিন্তু হয়ে যাবে হকি খেলার সঙ্গে যুক্ত। 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে? তাহলে সংবিধানের যে 61তম সংবিধান সংশোধনী, সেখান থেকে কিন্তু ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। আগে কিন্তু ভারতীয় নাগরিকরা 21 বছর বয়স হলে ভোটদান করতে পারত, কিন্তু বর্তমানে 18 বছর বয়স হওয়া সমস্ত নাগরিক কিন্তু ভোটদান করতে পারে। 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? তাহলে ভারতের দীর্ঘতম নদী কিন্তু হয়ে যাবে গঙ্গা নদী। আর এই গঙ্গা নদীর দৈর্ঘ্য যদি বলা হয়, তাহলে কিন্তু হবে 2525 কিমি। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে, JFM এর পুরো নাম কি? তাহলে JFM এর পুরো নাম কিন্তু হয়ে যাবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? তাহলে পৃথিবীর দীর্ঘতম নদী হয়ে যাবে কিন্তু নীল নদ। ঠিক আছে, এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। ভারতের দীর্ঘতম যদি বলা হয় তাহলে হয়ে যাবে গঙ্গা, আর পৃথিবীর দীর্ঘতম নদী বললে হয়ে যাবে নীল নদ। 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? তাহলে ভারতের বৃহত্তম বিমানবন্দর কিন্তু হয়ে যাবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যা কিন্তু ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত। 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? তাহলে ভারতের বৃহত্তম মরুভূমি কিন্তু হয়ে যাবে থর মরুভূমি, যা রাজস্থান অবস্থিত। 44 নম্বর প্রশ্ন। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? তাহলে ভারতের বৃহত্তম মসজিদ কিন্তু হয়ে যাবে দিল্লির জামা মসজিদ। 45 নম্বর প্রশ্ন। 45 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? তাহলে ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারায় কিন্তু গ্রাম পঞ্চায়েত সংগঠন সম্বন্ধে কিন্তু বলা হয়েছে। 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কিন্তু হয়েছিল বোম্বেতে। মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু এই প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, এবং যার সভাপতিত্ব করেছিল উমেশচন্দ্র ব্যানার্জি। আর এই অধিবেশনটি কিন্তু হয়েছিল 1885 সালে। এই অধিবেশনটি প্রথমে পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে মহামারী ছড়িয়ে পড়ার কারণে সেই পুনেতে না হয়ে মুম্বাইয়ে কিন্তু সেই অধিবেশনটি করানো হয়েছিল। 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এসিড আবিষ্কার হয় কত সালে? তাহলে এসিড কিন্তু আবিষ্কার হয়েছিল 1981 সালে।
48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে সলভাইয়ের সন্ধি কত সালে হয়? তাহলে এই সলভাইয়ের সন্ধি কিন্তু হয়েছিল 1782 সালে। এবং এই সলভাইয়ের সন্ধি কাদের কাদের মধ্যে হয়েছিল তোমাদের যদি জানা থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 49 নম্বর প্রশ্ন। 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে কুনিক উপাধি কে গ্রহণ করেন? তাহলে এই কুনিক উপাধিটি কিন্তু গ্রহণ করেছিল আজাদ শত্রু। 50 নম্বর প্রশ্ন। 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে হিভের পুরো নাম কি? তাহলে হিভের পুরো নাম কিন্তু হয়ে যাবে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে হিভের পুরো নাম হয়ে যাবে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো আজকে এই 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এবং তোমরা যারা আমাদের এই ক্লাসে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের এরকম নিত্য নতুন ক্লাস এবং আপডেট সবসময় প্রোভাইড করে থাকি। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।